অথৈর খোঁচা তাজু আর বুঝলো। হাত থেকে ঘড়ি খুলতে খুলতে বলল, চেয়েছিলাম তো তোর সায়ন্তকে মারবো, কিন্তু ব্যাটা তো দেখি দুইটা গুলি খেয়ে বেঁচে আছে, পুরাই কই মাছের চান। সায়ন্ত বেঁচে আছে শুনে অথৈ এত চমকালো যে তার হাত থেকে কলম পড়ে গেল। অবাক গলায় শুধালো, সায়ন্ত সত্যি বেঁচে আছে? হ্যাঁ, ভেবেছিলাম টপকে গেছে। ওমা, এখন দিকে হসপিটালে বেরিয়ে শুয়ে আছে। কে এক প্রেমিক রে তোর? তোর সাথে ফাজলামির মুডে নাই আমি। সায়ন্ত কোথায়? আহ, এখন এত ভালোবাসা? অথৈ বিরক্ত নিয়ে তাকালো। তাজু আর গায়ের শার্ট খুলে ফেলে তা ঘাড়ে নিয়ে ওয়াশরুমে ঢুকলো। বন্ধুর সাথে রাইড করে এসেছে সে, তার গোসল করা এখন ভীষণ প্রয়োজন। তাজু আর ওয়াশরুমে চলে গেলে অথৈ ব্যস্ত হাতে নিজের ফোন হাতে নিল। কল করলো সামিরের কাছে। তাজুয়ারের সব কথা একমাত্র সামিরই জানে। সামির নিজেও তখন কেবল গোসলে যাচ্ছিল। সেই সময় অথৈয়ের কল দেখে সে একটু অবাকই হলো। এত রাতে ই আবার তাকে কেন কল করছে? ভাবতে ভাবতেই কল রিসিভ করলো। অথৈ প্রথমেই শুধালো, সায়ন্ত বেঁচে আছে? সামির থতমত খেলো, নিজেকে সামলে উল্টো শুধালো, তোমাকে কে বলেছে? তাজওয়ার, সায়ন্ত কি সত্যিই বেঁচে আছে? হ্যাঁ, কোথায় এখনো? আপাতত কোমায় আছে। অথৈ আর কিছু জিজ্ঞেস করলো না, কল কেটে দিল। সায়ন্ত কোমায় আছে? অমন জায়গায় দুটি গুলি লাগার পরও কি কেউ সত্যি বাঁচতে পারে? আর সায়ন্ত যে বেঁচে আছে এটা তাজুয়ার কিভাবে জানলো? সে বসে বসেই সেসব হিসাব মেলাতে ব্যস্ত। তাজুয়ার চুল মুছতে মুছতে বেরিয়ে এলো। অথৈকে এভাবে বসে থাকতে দেখে শুধালো, পড়া বাদ দিয়ে কি এখন প্রেমিকের ভাবনায় ডুবে গেলে নাকি? তা দিয়ে তোর কাজ কি? ও, মিস্টেক। প্রাক্তন প্রেমিক। দেখ, তুই আমার বউ, আর আমার বউ তার প্রাক্তনকে নিয়ে এমন ভাবনায় ডুবে থাকলে এটা আসলে আমার ভালো লাগবে না। তার চেয়ে আয় রোমান্স করি। অথৈ বড় বড় চোখে তাকালো। এক লাফে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। খ্যাপা গলায় বলল, রোমান্স করি মানে কি? তোর না আমার উপর কোনো ইন্টারেস্ট নাই? এখন এসব কি? তোর উপর আমার সত্যি সত্যি কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু তুই তো আমার বউ, তোর ডিপ্রেশন কমাতে আর কি? শেষ করার আগে অথৈ ধমকে থামলো। তাজওয়ার মুখ ফিরিয়ে ঠোঁট চেপে হাসলো। রোম্যান্সের কথা শুনলেই এই মেয়ের মাথা নষ্ট হয়ে যায়। তাকে জ্বালাতে বেশ মজা। তাজওয়ার নিজের গম্ভীরতায় ফিরে গিয়ে বলল, আজব, দমকাচ্ছিস কেন? সত্যিই তো বললাম। অথৈ ঠাস করে নিজের বই বন্ধ করে দিল। কটকট করে ওয়াশরুমের দিকে এগিয়ে বলল, ফালতু কথা বলবি না, নিজের কাজ কর। তাজওয়ার ঘাড় উঁচু করে ঠোঁট নাড়িয়ে বলল, ইয়োর উইশ। তারপর নিজে গিয়ে বিছানায় বসলো। অথৈ ওয়াশরুমের থেকে উকি দিয়ে দেখলো তাজওয়ার বসে আছে, তার দিকেই তাকিয়ে আছে। সে গলা পরিষ্কার করে নিজেকে সামলালো। বাইরে এসে আয়নার সামনে বসে নিজের চুলগুলো আঁচড়ে নিল। তাজওয়ার তার পিছে এসে দাঁড়ালো। আয়নার প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল, তুই আমাকে ভালোবাসিস স্বতন্ত্রিতা? অথৈ চমকালো খুব করে। তাজওয়ার প্রশ্ন করলো না কি বললো তা সে বুঝলো না। তবে চট করেই পেছনে ফিরতে গিয়ে তাজওয়ারের বুকের সাথে ধাক্কা খেল। দুপা পিছিয়ে কোনো মতে বলল, কি বললি? তাজওয়ার স্বাভাবিক গলায় বলল, তুই আমাকে ভালোবাসিস? বাসি না। প্রশ্ন করিনি, উত্তর বলেছে। আমি তোকে ভালোবাসতে যাব কেন? তুই আমার শত্রু। তাজওয়ার কেমন ভাবে যেন হাসলো, হাত বগল দাবা করে বলল, আচ্ছা, সত্যি বাসিস না? না, বাসি না। সায়ন্ত আমার বয়ফ্রেন্ড ছিল, ওকেই ভালোবাসি আমি। তাজওয়ার শব্দ করে হেসে উঠল। দুপা এগোলো অথয়ের দিকে। অথয় পিছিয়ে ড্রেসিং টেবিলের সাথে লেগে গেল। তাজওয়ার অথয়ের বুকের বাঁ পাশে আঙুল তুলে বলল, নিজেকে জিজ্ঞেস কর, শান্তকে ভালোবাসলে তোর এই কদিন মন খারাপ কেন হয়নি? ও মরে গেছে যেন তুই আমাকে বিয়ে করলি কেন? তোকে বিয়ে করতে আমি বাধ্য হয়েছিলাম। তারপর ছেড়ে যাসনি কেন? কাঁদিসনি কেন একটু? অথয় জবাব দেওয়ার মতো কিছু পেল না। সে বারবার এদিকে ওদিকে তাকালো। তাজওয়ার সরে এসে বলল, বাসি স্বতন্ত্রিতা? অথয় বুঝলো না কোন লজিকে তাজওয়ার এমন কথা বলল। তবে তাজওয়ারের চোখে যে কনফিডেন্স ছিল তা এড়িয়ে যাওয়ার মতো না। তাজওয়ার সেখান থেকে সরে ব্যালকনিতে গেল। ব্যালকনির দরজা খুলে রেখেই কাউচে বসে গিটার নিয়ে টুংটাং শব্দ তুলে অথয়কে জ্বালাতেই যেন গিয়ে উঠল, আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই, আমায় কতটা ভালোবাসো সেই কথাটা জানতে চাই,
ভালোবাসার যত কথা হৃদয় দিয়ে শুনতে চাই, তুমি শুধু আমার হবে পৃথিবীকে বলতে চাই। সারা রাত অথয়ের ঘুম হলো না এসব ভেবে। সে তাজওয়ারকে ভালোবাসতে পারে? সম্ভবই নয়। তবে তাজওয়ারের কনফিডেন্স, ব্যবহার সবকিছুতেই তার নিজেকে সন্দেহ হচ্ছে। এত সব চিন্তায় সে নিজের উপরেই বিরক্ত হলো। রাগে তার ইচ্ছে হলো হয় নিজে বেলকনি থেকে লাফ দিতে, নয়তো তাজওয়ারকে ফেলে দিতে। পরদিন নাস্তা না করেই সে ভার্সিটির জন্য বের হলো। যাওয়ার আগে পেছন থেকে তুহিনা বেগম থামালেন তাকে, চিন্তিত গলায় শুধালেন, খেলে না কেন আজ? শরীর খারাপ লাগছে? তাজ কিছু বলেছে? তুহিনা বেগম অথয়ের কপাল গাল ছুঁয়ে দেখলেন। জ্বর নেই নিশ্চিত হয়েই বললেন, আচ্ছা, কিছু খেয়ে নাও, আমি তাজকেও বলে দিচ্ছি সাবধানে যেও। তাজওয়ার নিচেই ছিল, বাইকের সাথে হেলান দিয়ে সেন্টার ফ্রুট চিবোচ্ছিল সে। তাকে দেখেই অথয়ের আবার ওসব মনে পড়ে গেল। ভাবলো কিছুদিন একে ইগনোর করাই ঠিক হবে। কিন্তু সব কি এত সহজ? তাজওয়ারকে এড়িয়ে চলে যেতে নিলেই তাজওয়ার থামিয়ে দিল। ফোন পকেটে রেখে বলল, কোথায় যাচ্ছিস? বাইকে ওঠ। একাই চলে যেতে পারবো। আমি শুনতে চেয়েছি, যা বলেছি তা কর। বেশি কথা আমার ভালো লাগে না। সেম হিয়ার। তাজওয়ার চোখ থেকে সানগ্লাস করলো, বিরক্ত নিয়ে বলল, বেশি বকবক করিস তুই। বাইকে উঠবি নাকি তোকে জোর করে উঠাবো? অথই কটমট করতে করতেই বাইকে উঠল। তবে হেলমেট নিল না রাগে। তাতে তাজওয়ারও দমল না, নিজেই জোর করে ধরে হেলমেট পরিয়ে দিল। অথই দাঁতের দাঁত চেপে মনে মনে বকে দিল। গতকালের মতো আজ আর কোনো সমস্যা হলো না। দুজনে সুন্দরভাবেই পৌঁছে গেল। তাজওয়ারকে ফেলেই অথই আগে ছুটল সারা আর রেশমার কাছে। দুজনকে পেতেই অথই প্রথমে প্রশ্ন করলো, আমাকে দেখিলে মনে হয় আমি তাজওয়ারকে ভালোবাসি। হঠাৎ আমার প্রশ্নে সারা আর রেশমা থতমত খেয়ে গেল। দুজনে একে অপরের দিকে তাকালো। অথই তারা দিয়ে শুধালো, বল, মনে হয়? সকাল সকাল ডেট ফেল কিছু খেয়েছিস? নেশা টেশা হয়ে গেছে নাকি? ওসব খাবো কেন? যা জিজ্ঞাসা করেছি তার উত্তর দে। রেশমা অথয়ের কপালে হাত রাখলো, তারপর মাথা দুই দিকে নাড়িয়ে বলল, তোর তো জ্বরও নেই, তাহলে এমন উদ্ভট প্রশ্ন কেন করছিস? তোরা কাজের কথা বলবি নাকি আমি চলে যাব? না না থাম, কি হয়েছে? তাজর কিছু বলেছে? তোরা জন্মের শত্রু, তুই কখনো কি ভালোবাসতে পারিস? সারার কথায় অথই উত্তেজিত হয়ে বলল, এটাই তো। তাহলে ও কেন বললো আমি ওকে ভালোবাসি? তোকে কনফিউজড করতে বলেছে হয়তো। প্যারা নিস না তো, কোল। এই কথাগুলো আজীবন অথই ওদের বলে এসেছে। আজকে নিজেই এত কনফিউজ দেখে মাথা বাঁকিয়ে বসে থাকলো। কি যে হচ্ছে তার সাথে। সারা আর রেশমা ঠিকই একে অপরের দিকে অবাক চাহনিতে চেয়ে আছে। তাজওয়ার এই কথা বলেছে, এদের মধ্যে চলছেটা কি? রেশমা ফিসফিসিয়ে বলল, কেমিস্ট্রি। সারা ঠোঁট চেপে হাসলো। তিনজন সেখানে বসেই আড্ডা জমালো। সারা আর রেশমা বলছে, অথই গম্ভীর হয়ে জবাব দিচ্ছে। তাদের থেকে বেশ দূরেই তাজওয়ারা ছিল। রেশমা খেয়াল করলো তাজওয়ার ফার্স্ট ইয়ারের এক মেয়ের সাথে একটু ক্লোজ হয়ে দাঁড়িয়ে আছে। সে সাথে সাথে লাফিয়ে দাঁড়ালো, অবাক হয়ে জোরেই বলে ফেললো, দোস্ত, তোর বর আরেক মেয়ের সাথে লাইন মারছে, দেখ। রেশমা, এগুলো কি ভাষা? আরে সত্যির ভাষা এগুলো, দেখ তোরা। সারা আর অথয়েরও মনে হলো ওটা তাজওয়ার। অথই ভ্রুযুগল কুঁচকে গেল। এ আবার ওই মেয়ের সাথে কি করছে? এত ক্লোজ হয়ে দাঁড়িয়েছে কেন? তার প্রতিক্রিয়া দেখার জন্য সারা আর রেশমাও তার দিকে তাকালো। তবে অথই মুখে কিছু না বলে তাজওয়ারের দিকে এগোতে শুরু করলো। পেছন পেছন সারা আর রেশমাও ছুটল। তাজওয়ারের ঠিক পেছনে গিয়ে দাঁড়াতেই শুনতে পেল মেয়েটা লজ্জা লজ্জা গলায় বলছে, আপনাকে খারাপ লাগবে কেন? আপনাকে তো সবারই ভালো লাগে। বাহ, লজ্জা পেলে তো তোমাকে আরো সুন্দর লাগে। খুল্লা ফ্লার্ট দেখে অথয়ের মাথা গরম হয়ে গেল। বিয়েটা যেমনই হোক না কেন, যাই হোক, সত্যি তো এটাই তাদের বিয়ে হয়ে গেছে। ঘরে তো বউ বউ বলে মুখে ফেনা তুলে ফেলে, আর এখানে আরেক মেয়ের সাথে ফ্ল্যাটিং চলছে। তার ভাবনার মাঝে আরও 2-3টে ফ্ল্যাটিং লাইন বলে শেষ করলো তাজওয়ার। মেয়েটা লজ্জায় নতুন বইয়ের মতো এলিয়ে পড়েছে। পেছন থেকে স্বামীর কয়েকবার কেসেছে। সে কাশি তাজওয়ার পাত্তা না দিলেও অথই এমন লোকে তাকিয়েছে যেন এখনই কাঁচা কিলে খাবে। ভয়ে স্বামীরও আর শব্দ করেনি। অথই গলা পরিষ্কার করলো। শব্দ পেয়ে তাজওয়ার ঘাড় বাঁকিয়ে তাকালো। বউকে সামনে দিকে সে হাসলো, বলল, মেয়েটা সুন্দর না? হ্যাঁ খুব, তোর সাথেই ভালো মানাবে। আমি এটাই বলছিলাম।
তাজওয়ার এই কথা বলার পরপরই মেয়েটা আরও লজ্জা পেল, কোনো মতেই বলল, আপনারাও না? অথয় যেন তাতে হাতে ঘা লাগলো। সে খপ করে তাজওয়ারের চুলগুলো হাতের মুঠোয় চেপে ধরলো। তাজওয়ার আর্তনাদ করে উঠলে অথয় হাসি দিল, দাঁতে দাঁত চেপে বলল, ঘরে বউ বউ করে, বাইরে এসে আরেক মেয়ের সাথে নিজেকে মানাবে কিনা তার পরীক্ষা করছিস, লুচ্চা শালা। তাজওয়ার চুল ছাড়তে ছাড়তে বলল, ছাড়, ব্যথা পাই। অথয় ছাড়লো না, আরো শক্ত করে চেপে ধরলো। সামনে দাঁড়ানো মেয়েটাকে বলল, আপু ছাড়েন, ব্যথা পাচ্ছি উনি। হ্যাঁ, উনি এত দরদ, তা তোমার চুল ধরবো ওটা ছেড়ে? মেয়েটা দুই দিকে মাথা নাড়লো। অথয় ছেড়ে দিয়ে ধাক্কা দিয়ে ঠেলে দিয়ে মেয়েটার দিকে পাঠিয়ে দিল। কটমট করে বলল, যাও বিয়ে করে ফেলো এটাকে, আমার ধারের কাছে যেন এর ছায়াও না দেখি। অথয় ফিরে চলে গেল। সারা আর রেশমা হা হয়ে তাকিয়ে আছে। দুজনে একসাথে বলে ফেললো, কি হলো এটা? ওয়াইফ পাওয়ার। তাজওয়া তখনও তার চুল নিয়ে ব্যস্ত। সারা আর রেশমা কনফিউজড হয়ে তাকিয়ে থাকলো। একটু আগে করা অথয়ের প্রশ্নটা মনে পড়ে গেল। তাদেরও মনে হলো অথয় কি তাজওয়ারকে ভালোবাসে। এদের এই শত্রুতার মধ্যে আবার ভালোবাসা কখন এলো? ঠিক তখনই মেয়েটা তাজওয়ারের চুলে হাত দিতে গেলে তাজওয়ার ধমকে সরে গেল। গম্ভীর গলায় বলল, চুলে হাত দিচ্ছ কেন? ব্যথা পেয়েছেন তাই। তো তুমি চুলে কি ভালো হয়ে যাবে নাকি? ক্লাসে যাও। আর শোনো, আমি ম্যারিড, বউ আছে আমার, ঠিক আছে? মেয়েটার মুখটা কাদো কাদো হয়ে গেল। তাতে তাজওয়ারের কি? সে মুখ বাঁকিয়ে সেখান থেকে চলে গেল। এদের কাহিনী সারা আর রেশমার মাথার উপর দিয়ে গেল। সামির যাওয়ার আগে বলল, তোমাদের মাথায় ব্রেন ঠিকঠাক আছে তো? এত ছোট বিষয়ে কনফিউজড কেন হচ্ছ? তোমার বরের সাথে অন্য মেয়েকে দেখলে তুমি এমনই করবে। সো কুল, ওকে? সারা আর রেশমা মাথা নাড়ালো। নিজেরাও ক্লাসের দিকে এগোলো। তাদের জীবনের সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা ছিল তাজওয়ার আর অথয়ের বিয়ে। তাই এই ঘটনা খুব একটা সিম্পল হওয়ারই কথা। তবে তারা কদিন থেকে এই জুটিকে নিয়ে একটার পর একটা জটলা খাচ্ছে। অনুজা ভার্সিটি এসে সামিরকে খুঁজলো একবার। একই ভার্সিটি হওয়ার দরুন তাদের প্রায়ই দেখা হয়ে যায়। প্রাইভেট ইউনিভার্সিটি হওয়ায় ক্যাম্পাসও খুব একটা বড় নয়। বেশিরভাগ সময় তাদের দেখা ক্যাম্পাসেই হয়ে যায়। সে আশেপাশে খুঁজে পিছে তাকাতেই চমকে গেল। দুপা পিছিয়ে দাঁড়াতেই সামির ভ্রু নাচিয়ে শুধালো, কাকে খুঁজছিলে? অনুজা দুই দিকে মাথা নাড়িয়ে বলল, কাউকেই না। মিথ্যে কথা, আমি দেখলাম তো কাকে খুঁজছিলে। অনুজার মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো। সে নিজেকে স্বাভাবিক করে বলল, আপনাকে বললে আপনি ভাইয়াকে বলে দিতে পারেন, তাই আমি বলবো না। বলবো না, বলো। আমার বয়ফ্রেন্ডকে খুঁজছিলাম। একথায় সামিরের অবাক হওয়ার আশা করলেও সামির তা হলো না, বরং শব্দ করে হেসে ফেললো। তা দেখে অনুজা ঠিকই অবাক হলো। বোকার মতো শুধালো, হাসছেন কেন? আমি কি মজার কিছু বলেছি? তা বলনি। একই ক্যাম্পাসে আমরা, তোমার বয়ফ্রেন্ড থাকবে এটা আমি জানবো না? বোকা ভাবো? আপনি কেন জানবেন? আমার এত খোঁজ রাখেন নাকি? সামির একটু হক চকালো। সে দুইবার কেসে আমতা আমতা করে বলল, আমরা হবে মানে তাজওয়ার আর আমি। অনুজা হতাশ হলো, সাথে রাগ নিয়ে তাকালো। হাদারাম লোক, মুখ ফুটে একবার বলে দিলে কি ক্ষতি হবে? খুব সুন্দর তিনটা শব্দ তো, আই লাভ ইউ, নয়তো আমি তোমাকে ভালোবাসি। এটুকু বলতে এই লোকের কেন এত সমস্যা? রাগে সে গজগজ করতে থাকলো। সামির কনফিউজ গলায় শুধালো, এভাবে তাকাচ্ছ কেন? শখে। বলেই সে রেগে চলে গেল। সামির কনফিউজড হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। দূর থেকে সারা দেখলো দুইজনকে। মনে একটু খারাপ লাগার সৃষ্টি হলেও সে মনকে বোঝায়, এটা তো তাজওয়ারের বোন, ওদের মধ্যে কিছু নেই। সে তো জানে না তার জন্য বড় ধাক্কা সামনে অপেক্ষা করছে। সকাল থেকে বাড়িতে তোড়জোড় শুরু হয়েছে। যদিও রিসেপশন হবে কমিউনিটি সেন্টারে, তুহিনা বেগম বাড়ির দিকটা সামলাচ্ছেন। যত আত্মীয় স্বজন আছে সবাই একেবারে কমিউনিটি সেন্টারেই যাবে। তবে তুহিনা বেগমের বাপের বাড়ির লোকেরা তার বাড়িতেই এসেছে গতকাল। মিথিলার মা এসেই এক কাঠ শুনিয়ে গেছেন তুহিনা বেগমকে। এ নিয়ে অথয়ের রাগ হলেও তুহিনা বেগমই তাকে কিছু বলতে দেননি। তাদের সবার ইচ্ছে ছিল তাজওয়ারের সাথে মিথিলার বিয়েটা দিতে। তা হয়নি বলে বেশ কেঁপে আছে তারা। মেকওভারের মেয়েদেরকে তাজওয়ার সেন্টারেই এনেছিল। এখানে একটা রুমই তাকে সাজাচ্ছে। পরনে গোল্ডেন কালারের লেহেঙ্গা, যার উপরে খুব সুন্দর কাজ, লাল দোপাট্টা, যার উপরও বিভিন্ন কাজ করা। এত ভারী লেহেঙ্গা আর ভারী সাজ দুটোতেই বিরক্ত হয়ে গেল অথই। তার থেকে তার লেহেঙ্গার ওজনই বোধহয় বেশি। মেহমান বেশ কম বেশি এসে গেছে। এদের মধ্যে খানবাড়ির সকলেও আছে। তুহিনা বেগম তাদেরকে আপ্যায়ন করছেন। তাজওয়ার নিজেই অথয়ের কাছে গেল, বাইরে থেকে ডাকলো, তৈরি তুই?
অথই বিরক্ত গলাতেই জবাব দিল। হ্যাঁ। তাজওয়ার দরজা ঠেলে ভেতরে ঢুকলো। লেহেঙ্গাতে অথইকে সুন্দর লাগলেও সে প্রশংসা করলো না, উল্টো চোখ মুখ কুচকে বলল, এত আটা ময়দা কেউ মাখে? শখ তো তোর ছিল রিসেপশন করার, তোর জন্যই তো এত আটা ময়দা মাখা লাগছে। অসহ্য। তোর মাথা, এই ভারী লেহেঙ্গা টেনে কে যাবে স্টেজে? এটা তোকে টানতে দিলে তুই 2 বার অজ্ঞান হবি। তাজওয়ার বুঝলো অথই বিরক্ত হচ্ছে। সে একবার অথয়ের আপাতমস্তক দেখে নিল। বেচারি আসলেই লেহেঙ্গার ভার সইতে পারছে না। তাজওয়ার আশেপাশে তাকালো, শুধালো, শাড়ি পরবে? এই শেষ সময় শাড়ি কি তুই এনে দিবি? তো কি তোর বাপ এনে দেবে? আমি যখন বলতেছি তখন আমিই দিব। এখন আর এসব করতে পারবো না। এটা আগে ভাবতে হতো, এখন সবাই চলে এসেছে, চল। অথই লেহেঙ্গা ধরে দরজার দিকে যেতে নিল, তবে তাজওয়ার তাকে থামিয়ে দিল। নির্লিপ্ত গলায় বলল, রিসেপশন আমাদের, তো এটা পড়লেই পুরো সময় অকওয়ার্ড ফিল করবে। তোর আমার কথা আর ভাবতে হবে না, চল। অথই চেঞ্জ করবে না বুঝে তাজওয়ারও আর জেদ দেখালো না। সাহায্য তো সে করতেই চেয়েছিল, এই মেয়েটাই নেয়নি, এখন পুরো সময় ভুগুক। তাজওয়ার শক্ত করে অথয়ের হাত ধরল। অথই ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলল, ছাড়, একা যেতে পারবো আমি। তো অথয়ের বিরক্তি এমনকি মাথার উপরে উঠেছিল, তাই সে কথা বাড়াতে আর চাইল না। হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে থাকলো। এতে বিশেষ লাভ হলো না। তাজওয়ার হাত ধরা অবস্থাতেই বের হয়ে আসলো। তাদেরকে দেখে তাজওয়ারের গ্যাং সিটি বাজালো। চারপাশে হই হুল্লোড়ের শব্দে অথই সবার দিকে তাকালো। দূরেই আশরাফ খান, শামীমা বেগম, অনুপম দাঁড়িয়ে আছে। অনুপম এগিয়ে আসলো তার কাছে, জড়িয়ে ধরে শুধালো, ভালো আছিস তো? অথই মাথা নাড়লো। অনুপম তাজওয়ারের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, ওরা তোর ওপর অত্যাচার করে না তো? অথই জবাব দেওয়ার আগেই তাজওয়ার বলে দিল, আরে ব্রো, কি বলেন? আপনার বোনকে রানীর মতো রাখছে, তাই না বউ? তোকে জিজ্ঞাসা করিনি তাজওয়ার, আমি আমার বোনের সাথে কথা বলছি। এত ভাবলে শত্রুর কাছে নিজের বোনকে দিতেন না। অনুপম রাগী দৃষ্টিতে তাকালো। অথই শান্ত ভঙ্গিতে চেয়ে আছে। এক বিন্দু মিথ্যাও তো তাজওয়ার বলেনি। সত্যিই তো, এত ভাবনা থাকলে শত্রুর কাছে বিয়ে দিল কেন? এত করে মানা করা সত্ত্বেও তাকে এই বিয়ে করতেই হলো কেন? অনুপম অথয়ের হাত ধরে বলল, ঠিক আছে, দিয়েছিলাম, এখন নিয়ে যাচ্ছি। অপর হাত তাজওয়ার টেনে ধরল। চোয়াল শক্ত হয়ে আসলেও নিজেকে সামলালো। এক পলক মেহমানের দিকে তাকিয়ে হাসি হাসি মুখে বলল, অতন্ত্রিতে আমার বিয়ে করা বউ ব্রো। তুমি বললেই তো আর আমি যেতে দেবো না, তাই না? এত মানুষের মধ্যে সিনক্রেট চাচ্ছি না। অতএব বোনের সুখ দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঠিক আছে? অনুপম কটমট করতে থাকলো। অথই দুজনের হাত ছাড়িয়ে দিল। নতুন দাম্পত্যের সাথে কথা বলতে একে একে অনেকে এগিয়ে আসলো। গিফট দিল, পরিচিত হলো, দোয়া দিল। একসময় তাদের সামনে এসে দাঁড়ালো সাজ্জাদ আহমেদ, সায়ন্তের বাবা। অথই তাকে দেখে প্রচণ্ড চমকেছে। একবার নিজের বাবার দিকে তাকিয়ে দেখলো তিনি স্বাভাবিক। অথই বিড়বিড়িয়ে বলল, এনাকে কে নিমন্ত্রণ করেছে? তাজওয়ার মুখটা অথয়ের দিকে নিল, ফিসফিস করে বলল, তোর বাপ। অথয় ঠিক বিশ্বাস হলো না। সাজ্জাদ আহমেদ তাদের শত্রু না হলেও বিজনেসের দিক থেকে রাইভাল কোম্পানির মালিকই বটে। তার সাথে বাবার ভালো সম্পর্ক হওয়ার প্রশ্নই আসে না। সাজ্জাদ আহমেদ এমনভাবে দুজনের দিকে তাকালেন যেন এক্ষুনি গিলে খাবেন। তাজওয়ার সেই দৃষ্টিতে তুড়ি মেরে বলল, দোয়া দিবেন না আঙ্কেল? সাজ্জাদ আহমেদের মাথায় যেন আগুন জ্বলল। তাদের জন্য তার ছেলে হাসপাতালের বেডে পড়ে আছে, তাদেরকে দোয়া দিবেন তিনি? কখনোই না। মনে মনে তিনি অভিশাপই দিলেন, খুব দ্রুত দুজনেই মর, তোদের সংসার নামক কোনো কিছু না হোক, সব ধ্বংস হোক। তাজওয়ার জানে এই লোক জীবনেও তাদেরকে দোয়া দিবে না, দিলে বরং অভিশাপই দিবে। তাই ঘাড় কাত করে দাঁত বের করে বলল, শকুনের দোয়ায় কিছু হয় না আঙ্কেল, গিফটের জন্য থ্যাঙ্কস। সাজ্জাদ আহমেদ চলে গেলেন। অথয়ের বিস্ময় তখনও কাটেনি। সে ভাবলো সুযোগ বুঝে সাজ্জাদ আহমেদের সাথে একবার কথা বলবে। শান্তকে নিয়ে কথা বলাটা জরুরি। শান্ত বাঁচলো কেমন করে? সারা আর রেশমা এসেছে অনেকক্ষণ হলো। তাদের ক্লাসের অনেকেই ইনভাইট করা হয়েছে। এতক্ষণ অথয়ের আশেপাশে ছিল সে। এসে থেকেই শুধু 2 বার সামিরকে নজরে পড়েছে তার। এই মুহূর্তে তার দৃষ্টি সামিরকে খুঁজতে ব্যস্ত। তার শাড়ি পরা, সাজগোজ সব কিছুই তো এই একটা মানুষের জন্যই। সে না দেখলে হয়? সারা আশেপাশে চোখ বুলাতে বুলাতেই হাঁটছিল, যার দরুন সরাসরি ধাক্কা খেল অনুপমের সাথে। পড়তে নিলে অনুপম তার হাত টেনে ধরল। সারা নিজেকে সামলে ভীত কণ্ঠে বলল, সরি ভাইয়া, আমি আসলে।
অনুপম বরাবরের গম্ভীর্য ধরে রেখেই জবাব দিল। সমস্যা নেই, ঠিক মতো দেখে হাঁটো। সারা মাথা নাড়িয়ে দ্রুত কেটে পড়ল। অনুপম এক পলক সেদিকে তাকিয়ে নিজের কাজে মন দিল। তার মাথায় চলছে অন্য কিছু। নিজের বোনকে শত্রুর কাছে দিয়ে সে শান্তিতে থাকতে পারে? এ বাড়িতে তো ভালো আছে নাকি দুঃখে আছে তাই বা কে জানে। অনুপমের মন অস্থির হয়ে উঠল। সারা খুঁজতে খুঁজতে এক কোণায় দেখলো সামিরকে। তার পাশেই অনুজা দাঁড়িয়ে আছে। অনুজার গাল দুটোতে লাল আভা ছড়িয়ে আছে, আর সামির অনুজার দিকেই তাকিয়ে আছে। এই দৃশ্যে সারার মুখের হাসিটুকুও মিলিয়ে গেল। তবুও সে ধীর পায়ে এগোলো সামির আর অনুজার দিকে। কিছুটা পাশাপাশি যেতেই কানে আসলো সামিরের কণ্ঠ। একটু সাবধানে থাকতে পারো না? শাড়ি সামলাতে পারো না? তাহলে পড়েছো কেন? অনুজা রাগী দৃষ্টিতে তাকালো। এই বোকা লোকটাকে সে কিভাবে বোঝাবে? যার জন্য এত কষ্ট করে শাড়ি পরলো সেই সব জিজ্ঞেস করছে। বেশ রাগ হলো তার। কপট রাগ দেখিয়ে বলেই বসলো, আপনার কি? আমি পড়বই। আপনাকে দেখতে বলেছি, চোখ বন্ধ করে রাখেন। সে চলে যেতে নিলে সামির তার হাত টেনে ধরল। নিজের দিকে ফিরিয়ে গম্ভীর গলায় বলল, বাচ্চা মানুষদের এত রাগ কোথা থেকে আসে? আমি আপনাদের চেয়ে শুধু 2 বছরেরই ছোট, এত বাচ্চা নই। হয়েছে, আপনি জিতছেন। অনুজা ঠোঁট কামড়ে হাসলো। সারা স্পষ্ট দেখলো দুজনের চোখের অনুভূতিগুলো। চোখ কখনো মিথ্যে বলে না, এটা সে বরাবরই বিশ্বাস করে। তার মনে হলো তার হৃদয়ে কেউ আঘাত করছে যেন। জোরে জোরে শ্বাস ফেলে সে নিজের চোখ দুটোকে সামলালো। এক ফোঁটা জলও গড়তে দিল না। তার সামনেই সামির তার হাতে থেকে একটা টিপ নিয়ে অনুজার কপালে পরিয়ে দিল। অনুজা প্রতিক্রিয়া করার আগেই সামির বলল, শাড়িতে তোমাকে বেশ মানায়। অনুজা লজ্জা পেল। যার জন্য তার সাজগোজ সে দেখেছে, প্রশংসা করেছে, তার জন্যই এটাই অনেক। সারা সরে যেতে চাইল, তবে সে নড়তে পারল না। তার চোখ দুটো জ্বলছে খুব করে। তার দিকে ফিরে তাকানোর সময়ও সামিরের নেই, অথচ বোকা সে কত কিছু ভেবে নিজেকে সাজিয়েছিল। সারা শাড়ি ধরে চলে যেতে নিলেই সামনে থেকে আসা একজন জোরে তাকে ধাক্কা দিল। ফলে উল্টে গিয়ে সে সামিরের সামনেই পড়ল। আকস্মাৎ পড়ে যাওয়ায় সামির তুলল তাকে। সবাই তখন তাকিয়েছে সারার দিকে, অনেকেই ঠোঁট চেপে হাসছেও। সামির সবার দিকে কড়া চোখে তাকালো। সারা লজ্জায় মাথা নিচু করে রইল। অনুজাও এগিয়ে এসেছে। সামির শুধালো, ঠিক আছো? ব্যথা পাওনি তো? সারা কোনো রকমে দুই দিকে মাথা নাড়ল। অনুজা সামিরের হাত সরিয়ে দিয়ে নিজেই সারাকে ধরল। নম্র গলায় নিজেই শুধালো, পড়ে গেলেন কেমন করে? কেউ ধাক্কা দিয়েছে? সত্যি ব্যথা পাননি তো? সারা জবাব দিতে পারল না। সে সত্যিই ব্যথা পায়নি, তবে তার হৃদয়ে বেশ ব্যথা। এই চিনচিনে ব্যথা সে সইতে পারছে না। কোনো মতেই বলল, আমাকে কোনো রুমে নিয়ে যেতে পারবে? অবশ্যই, চলুন। অনুজা জানে সারা অথয়ের ফ্রেন্ড, তাই নিজেই সেখানকার একটা রুমে নিয়ে গেল। সারা ওয়াশরুমে ঢুকে আগে চোখে মুখে পানি ছিটালো। এই সর্বনাশা অনুভূতি কেন হলো তার? নিজেই নিজেকে দুটো থাপ্পড় মারল। সইতে না পেরে মুখ চেপে কাঁদতে শুরু করলো। যন্ত্রণায় তার সব কিছু বিষাক্ত লাগলো। বাহির থেকে অনুজা তাকে বলল, কিছু লাগলে বলবেন আপু। সারা বলতে চাইলো সামিরকে লাগবে, দিবা? তবে সে বলতে পারবে না এ কথা। নিজের চোখে মুখে পানি দিয়ে নিজেকে আগে সামলালো। তার এখন থেকে এখান থেকে যেতে হবে, না গেলে সে যে কোনো মুহূর্তেই ভেঙে পড়তে পারে। ওয়াশরুম থেকে বেরিয়ে সে অতইকে মিথ্যে বলল। এখনই বাড়ি যেতে হবে। অজুহাতে বের হতে নিলেই তাজওয়ার তাকে ড্রপ করার দায়িত্ব দিল সামিরকে। একা যাবে ভেবে সামিরও মানা করলো না, বেশিক্ষণ লাগবেও না। সারা মানা করেছে কয়েকবার, তবে সে মানা তাজওয়ার বা সামির কেউই মানেনি। কমিউনিটি সেন্টার থেকে বেরিয়ে কার নিয়ে আসলো সামির। সারা তাতে উঠে মাথা এলিয়ে দিল। সামির গাড়ি চালাতেই মন দিয়ে শুধালো, ঠিক আছো সারা? কিছু হয়েছে? শরীর খারাপ লাগছে? সারা ছোট্ট করে শুধু কিছু হয়নি বলল। তার গলা কাঁপছে। সে তার সাথেই সে কেন বারবার জড়িয়ে যাচ্ছে। এই একা মুহূর্তে তার ইচ্ছে করলো সামিরের বুকে ঝাঁপিয়ে পড়ে নিজের অনুভূতিগুলো প্রকাশ করে দিতে। পর মুহূর্তেই তার অনুজার কথা মনে পড়ল। সে পারবে না এটা। সারার এত সব ভাবতে ভাবতেই সময় গেল। সামির ঠিক বুঝলো সারার কিছু হয়েছে। বাড়ির সামনে নামিয়ে দিয়ে সে নিজ থেকেই বলল, সাবধানে যাও। সারা যাওয়ার আগে কি মনে করে পিছু ফিরল। সামিরকে শুধালো, তুমি অনুজাকে পছন্দ করো তাই না? অনুষ্ঠান শেষ হওয়ার আগেই সাজ্জাদ আহমেদ চলে গেলেন। অথয়
চেয়েও পারেনি তার সাথে কথা বলতে। এর মধ্যেই চারপাশে আরও একটা কথার ঝড় উঠেছে। আলম চৌধুরী তার শত্রুর মেয়েকে বাড়ির বউ করেছে কেন? তাদের শত্রুতা কি বন্ধুত্বে রূপান্তরিত হয়েছে, নাকি এর পিছনে দুজনের নিজস্ব স্বার্থ আছে? এত এত প্রশ্নে আলম চৌধুরী আশরাফ খান দুজনেই বিরক্ত, আর এদের চেয়েও বেশি বিরক্ত অথই। তার ইচ্ছে করলো সবার মাথায় একটা করে বাড়ি মেরে অজ্ঞান করে দিতে। অনুষ্ঠান শেষ করে ফিরতে ফিরতে বেশ সময় লাগলো। অথই রুমে এসে আগে শুয়ে পড়লো। এই লেহেঙ্গা সে আর টানতে পারছে না, ইচ্ছে করছে এক্ষুনি খুলে ফেলতে, তবে উঠে ওয়াশরুমে যাওয়ার শক্তিটাও সে পাচ্ছে না। তাজওয়ার রুমে এসে একইভাবে অথয়ের পাশে শুয়ে পড়লো। অথই চমকে সরে গেল খানিকটা। তাজওয়ার বিরক্তসূচক শব্দ করলো, বলল, তোর কোলে যাচ্ছে না, দূরে যাওয়ার কি আছে? তো আমার কাছে আসার কি আছে? সেই জুনিয়রের কাছে যা। তাজওয়ার কাত হয়ে মাথা উঁচু করে হাত রাখলো মাথার নিচে। সন্দিহান কণ্ঠে শুধালো, তুই কি জেলাস? থু, তুই আমার কে যে আমি জেলাস হব? তোর স্বামী। অথই মুখ বাঁকালো। তাজওয়ার ফের শুধালো, জেলাস না হলে তুই এখনো এ কথা কেন মনে রেখেছিস? আমার ইচ্ছা, বেশি বকবক করিস না, ভালো লাগছে না। তাজওয়ার দেখলো অথই আসলেই ক্লান্ত। তার মায়া লাগলো বেশ, তাই বেশি জ্বালালো না, বরং বলল, ফ্রেশ হয়ে আয়। এই ভারী লেহেঙ্গা নিয়ে ওয়াশরুম পর্যন্ত যাওয়ার ধৈর্য পাচ্ছি না। অথয়ের গলাতেও ক্লান্তি টের পাওয়া গেল। তাজওয়ার বিছানা থেকে নেমে দাঁড়িয়ে একটানে অথইকে শরীর বসিয়ে দিল। অথই কিছু বলার আগেই সে কোলে তুলে নিল। অথই ভারসাম্য রক্ষার্থে গলা জড়িয়ে ধরলেও মুখে বলল, কথায় কথায় কোলে তুলিস কেন তুই? নামা, আমি একা যেতে পারবো, তোর দয়া লাগবে না। তাজওয়ার ভ্রু কুচকে থাকলো, ব্যঙ্গ করে বলল, আমার খাচ্ছিস, আমার পড়ছিস, আবার আমাকেই বলছিস আমার দয়া লাগবে না? জোক অফ দ্য ইয়ার। বিয়ে করার শখটা তোর ছিল, আমার না, তাই খাওয়াবি পড়াবি, এটাই স্বাভাবিক। বউকে সাহায্য করাটা দয়া করার না, এটাকে কেয়ার বলে জানেমান, বলছো? অথই তাজওয়ারের মুখের দিকে তাকালো। তাজওয়ার তাকে ওয়াশরুমের দাঁড় করিয়ে দিয়ে বলল, শাড়ি নিবি নাকি সালোয়ার স্যুট? শাড়ি নিজে পরতে পারি না, সালোয়ার স্যুটই দে। তাজওয়ার এনে দিল। অথই চেঞ্জ করে নিতে নিতে সেও চেঞ্জ করে ফেললো। অনেকক্ষণ বাদে এলোমেলো চুলে, হাতে লেহেঙ্গা, দোপাট্টা, গহনা নিয়ে বের হলো অথই। চেয়ারে ছুঁড়ে ফেলে সে বসে পড়ল। চুল আঁচড়ানোর জন্য আয়নার সামনে বসতেই তাজওয়ার বলল, লেহেঙ্গাতে সমস্যা আগে বললেই তো লেহেঙ্গা নেওয়া হতো না, শাড়ি নিতাম। থাক, অত দরদ দেখানো লাগবে না। তুই ইচ্ছে করে এত ভারী লেহেঙ্গা কিনেছিস? তাজওয়ার থতমত খেয়ে গেল। হাঁ করে তাকালো অথয়ের দিকে, নিজের দিকে আঙ্গুল তাক করে বলল, আমার দোষ, আমি কি কিনেছিলাম? যেই কিনো, দোষ তোরই। তাই তো, বউর যতই দোষ থাক, সব দোষ তবুও পরের। বাহ পৃথিবী, বাহ। তাজওয়ারের বলার ভঙ্গিতে অথয়ও হেসে ফেলল। তাজওয়ার গালে হাত রেখে বলল, তোকে শাড়িতে বেশি সুন্দর লাগে জানেমান, একদম প্রেম প্রেম পায়। অথই ক্রিম ছুঁড়ে মারলো তাজওয়ারের দিকে। উঠতে উঠতে বলল, ফ্ল্যাটিং করা হয়ে গেলে ঘুমা। তাজওয়ার অবাক হওয়ার ভান করলো, কণ্ঠে দ্বিগুণ অবাকতা ঢেলে বলল, ঘুমাবো মানে বাসর করবো না? চমকে দুপা পিছিয়ে গেল অথই। আমতা আমতা করে শুধালো, মানে কিসের বাসর? কিসের আবার বিয়ের বাসর? বিয়ের দিন তো মিস করে ফেলেছে। আজ যেহেতু রিসেপশন ছিল, তো শুভ কাজটা আজই সেরে ফেলে। একদম না, তুই কিন্তু খবরদার আমার ধারের কাছে আসবি না। অথই পিছিয়ে বেলকনির দিকে যেতে নিলে তাজওয়ার তাকে ধরে ফেলল। কোলে তুলে নিয়ে ছুঁড়ে ফেলল বিছানায়। অথই দু হাত সামনে রেখে বলল, একদম না তাজওয়ার। তাজওয়ার শুনল না, ধাম করে অথয়ের কাছে শুয়ে পড়ল। অথয়ের ঘাড়ে মুখ গুজে দিতেই সে মা বলে চিৎকার করে উঠল। তাজওয়ার ব্যস্ত হাতে তার মুখ চেপে ধরল, তাতে দাঁত চেপে পড়ল, পাগল নাকি? লোকে কি ভাববে? অথই তাজওয়ারের হাত সরিয়ে দিয়ে বলল, তুই সর, না হলে আমি আবার চিৎকার করব। তাজওয়ার অথয়ের মুখ চেপে ধরে আগের মতোই মুখ ডুবিয়ে দিল অথয়ের ঘাড়ে। অথই ছোটার জন্য জোরাজোরি করলে সে ঘাড় ছেড়ে মুখটা কানের কাছে নিল। ফিসফিস করে বলল, তোর বাপ ভাই মিলে আমার ভাইকে মেরে ফেলেছিল, আমি তোকে মেরে ফেলে হতন্ত্রিতা। অথই ছটফটানোর থেমে গেল। মুখের উপরে থাকা তাজওয়ারের হাতের উপরে হাত রেখেই সে অবাক দৃষ্টিতে তাকালো। তাজওয়ার উঠে বসলো। অথই তখনও নিজের বিস্ময় কাটাতে পারেনি। তাজওয়ারকে গম্ভীর দেখালো। অথই অবিশ্বাস্য গলায় আওড়ালো, অসম্ভব,
আমার আব্বু আর ভাইয়া কখনো এমন করতে পারে না। কেন পারে না? তোর বাপ ভাইরে কি তোর ফেরেস্তা মনে হয়? অথয়ের কণ্ঠস্বর শক্ত হলো। উঠে বসে তাজওয়ারের মুখোমুখি বসলো, আঙুল তুলে বলল, তোর ভাইয়ের মৃত্যু অ্যাক্সিডেন্টে হয়েছে। আমার বাপ ভাইকে খুনি বানানোর চেষ্টা এবার বন্ধ কর তাজওয়ার। তাজওয়ার অথয়ের আঙুল শক্ত করে ধরলো। রাগে তার চোখ দুটো জ্বলছে। চোয়াল শক্ত করে বলল, যারা খুনি তাদের আলাদা করে খুনি বানানোর প্রয়োজন নেই। ওটা অ্যাক্সিডেন্ট ছিল নাকি খুন তা তুই তোর ভাইকে জিজ্ঞেস করিস। এক ঝটকায় অথয়ের আঙুল ছেড়ে দিল। সামান্য ব্যথা পেলেও তা গায়ে লাগালো না অথয়, বরং আগের মতো আত্মবিশ্বাস নিয়ে বলল, ওরা এটা কখনোই করতে পারে না। তুই মিথ্যা বলছিস তাজওয়ার। তুই তাহলে প্রতিশোধ নেওয়ার জন্যই আমাকে বিয়ে করেছিলি? তাজওয়ার তাচ্ছিল্য করে হাসল। অথয়ের গাল চেপে ধরে বলল, তোর ধারণা কি ছিল তোকে ভালোবাসে? অথয় এর ধারণা কখনোই তার মনে আনেনি। তাদের মধ্যে ভালোবাসা নামক বস্তুটা এত সহজে হতে পারে না। তাদের মধ্যে ততটা দূরত্ব যতটা আকাশ আর পাতালের। বিয়ে করলে প্রতিশোধের জন্য করবে, এটাই স্বাভাবিক। অথই তবুও বোকার মতো এই প্রশ্ন কেন করলো? সেদিন তাজওয়ারের অস্তিত্বটা দেখে, অস্থিরতা দেখে, নাকি বিয়ের রাতে তাজওয়ারের জেলাসি দেখে? নিজের কাছে কোনো জবাব পেল না। তাজওয়ার তাকে ছেড়ে দিয়ে বেলকনির দিকে হাঁটা দিলে অথই শোধালো, তারা যদি এটা করেও তাহলে আমার দোষ কি? তোরই দোষ। নিজের ভাইকে জিজ্ঞেস করিস, সব বলে দেবে। তাজওয়ারের কণ্ঠে কোমলতা ছিল না, বরং রাগ, জেদ আর ঘৃণার বহিঃপ্রকাশ ছিল। তার দোষ কিভাবে? সে কি করেছে? কয়েক মুহূর্তের জন্য নিজের মাথায় অনেকগুলো বোঝা মনে হলো তার। সারাদিনের ক্লান্তিতে সে চুপচাপ শুয়ে পড়ল। তাজওয়ার বেলকনিতে কাউচের উপরে গিটার নিয়ে বসেছিল। নিজের সব রাগ সে গিটারের উপরেই ছাড়ল। গিটারের তারে তার হাত কেটে রক্ত পড়তে শুরু করলেও সে ছাড়ল না। তার চোখের সামনে অতীত ভেসে উঠল। নিজের ভাইয়ের রক্তমাখা মুখ ভেসে উঠল। ঘন ঘন শ্বাস নিল সে। বিড়বিড় করে আওড়ালো, তোকে ছুঁতে ইচ্ছে করে না অতন্ত্রিতা, বরং তোদেরকে আমার বড্ড ঘৃণা হয়, এক আকাশ পরিমাণ ঘৃণা। মুখে একথা আওড়ালেও তার মন বিরোধিতা করল। তাকে নিয়ে গেল অতীতের সেই দিনে। না, সে অতন্দ্রিতাকে ঘৃণা করে না। শত্রুর সম্পর্কে থাকলেও সে ঘৃণা করে না। তাজওয়ার মানল না। সে বারবার এক বাক্যই আওড়ালো, আমি ঘৃণা করি তোকে। অথই বেলকনির দরজার পাশেই দাঁড়িয়েছিল। ভেবেছিল ঘুমাবে, তবে তাজওয়ারের এত রাগ ক্ষোভ দেখে সে এগিয়ে এসেছিল। পুরো কথা শুনে সে নিঃশব্দেই সরে গেল। এমনিও এই সংসারের প্রতি তার আগ্রহ কোনো কালেই ছিল না। সে বাধ্য হয়েই থেকে গিয়েছিল। তবে এবার মনে হলো তার এখান থেকে যাওয়া উচিত। যা হয়ে গেছে তা হয়ে গেছে। পরের দিন সকাল সকাল তাজওয়ার ঘুম থেকে ওঠার আগেই অথই বাড়ি থেকে বেরিয়ে আসলো। সারা রাত তাজওয়ার বেলকনিতেই ঘুমিয়েছে। মূলত তার ক্ষোভ তাকে অথয়ের কাছে যেতে দেয়নি। তাতে অবশ্য অথয়েরই ভালো হয়েছে। নিজের সব নিয়ে সে ঘর থেকে বেরোতে পেরেছে। তুহিনা বেগম অথয়কে লাগেজ সহ দেখে অবাক হয়ে এগিয়ে আসলেন। অথয় নম্র স্বরে বলল, কিছু জিজ্ঞাসা করবেন না আন্টি? এই বাড়িতে আসার পর আপনি মেয়ের মতোই আগলে রেখেছেন। মা না ডাকলেও আমি আপনাকে মায়ের জায়গা অবশ্যই দিয়েছি। তবে আজ কেন যাচ্ছি এ নিয়ে প্রশ্ন করবেন না, আমার অনুরোধ এটা। তুহিনা বেগম তবুও বলতে চাইলেন, প্লিজ আন্টি, প্লিজ। তুহিনা বেগম আর কিছু বলতে পারলেন না। চোখ নামিয়ে সরে দাঁড়ালেন। অবশ্য এর আরেকটা কারণও আছে। তিনি জানেন না কিছু ঘটে যাক, জানেন যা কিছু ঘটে যাক তাজওয়ার কখনোই অথয়কে ছাড়বে না। এটা ছিল জেদ নাকি ভালোবাসা তা তিনি বুঝতে পারেন না। অথয় ভালো থাকবে বলে বেরিয়ে গেল। পিছু পিছু তুহিনা বেগম গিয়ে এগিয়ে দিল। ড্রাইভারকে বলে দিল তাকে যেন খানবাড়িতে পৌঁছে দেওয়া হয়। অনুজা নিজের ঘরে ঘুমাচ্ছিল বলে কিছু জানতে পারলো না। তবে মিথিলা ওপর থেকে সবটাই দেখলো। সে খুশি। এতদিনে তার তাজওয়ারের জীবন মুক্ত হলো। একবার ভাবলো তাজওয়ারের কাছে যাবে, পর মুহূর্তেই মনে হলো এখন গিয়ে লাভ নেই। উল্টো অথয়কে আনতে চলে গেলেই তার লস। সকাল সকাল অথয়কে বাড়িতে আসতে দেখে শামিমা বেগম অবাক হলেন। পিছে ভালো মতো তাকিয়ে দেখলেন তাজওয়ারকে পেলেন না। শুধালেন, জামাই কোথায়? আর এত সকাল সকাল আসলি যে? অথয় পাশ কাটিয়ে ভেতরে ঢুকলো। লাগেজ দেখে শামিমা বেগমের খটকা লাগলো। তিনি ফের কিছু জিজ্ঞেস করার আগেই অথয় সাফ সাফ বলে দিল, ও বাড়িতে আমি আর ফিরবো না, একেবারে চলে এসেছি। অথয়ের কণ্ঠ স্বাভাবিক। শামিমা বেগমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি বেশ জোরেই বলে উঠলেন, কেন?
বিয়ের পর কেউ তার সংসার ছেড়ে চলে আসে? ঐথি, কোন ধরনের ফাজলামি এগুলো? বিয়েটাই তো ফাজলামি আম্মু, আমার জীবনের সাথেই ফাজলামি হয়ে গেছে। এখন সংসার ছেড়ে আসলে তা আর এমন কি? শামীমা বেগম মেয়েকে টেনে সোফায় বসালেন, নিজেও পাশে বসে বেশ নম্র স্বরেই বললেন, দেখ মা, বিয়ে কোনো ছেলে খেলা না। বিয়ে যেভাবেই হোক, যার সাথেই হোক, হয়ে গেছে। সংসার ভাঙা ঠিক না মা। বিয়ের কেবল 8 দিন হয়েছে, আজই তুই সংসার ভাঙার কথা বললে কেমন হয়? জামাইয়ের সাথে কিছু হইলে মিটমাট করে নে। এভাবে হুটহাট সিদ্ধান্ত সব কিছু হয় না। আমার বিয়ের আগে কি এই কথাটা একবারও ভেবেছো আম্মু? তাজুয়া শুধু আমার শত্রু ছিল না, ও আমার আত্মসম্মানে আঘাত করেছিল। আমি বারবার বলেছিলাম ওকে বিয়ে করব না, এমনকি এই জিদে আমি হাত পর্যন্ত কেটেছি। তাও কি তোমাদের আমার উপর একটু মায়া হয়েছিল? পৃথিবীর যে কোনো ছেলেকে বিয়ে করতে রাজি ছিলাম, প্রয়োজনে প্রাণও দিতে রাজি ছিলাম, কিন্তু তোমরা? আমি তোমাদের কথা ভেবে এতদিন ওখানে ছিলাম, যে বিয়ের কোনো মানেই নেই। সেখানে থেকে নিজেকে আর ছোট করতে চাই না, কারো প্রতিশোধের মধ্যে নিজেকে গুটি বানাতে চাই না। অথৈর একটা কথাও মিথ্যে নয়, সে তো সত্যি এই বিয়েটা করতে চায়নি। তাদের কথা ভেবে নিজেকে আঘাত করে বিয়েটা মেনে নিয়েছে, কিন্তু বিয়ে যখন হয়ে গেছে তা ভেঙে দেওয়ার তো কোনো যুক্তি নেই। মেয়ের শেষ কথা শুনেই তার চোখ কপালে উঠল। সন্দিহান কণ্ঠে শুধালেন, প্রতিশোধ? কিসের প্রতিশোধ? অথৈ দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। প্রশ্নের জবাব না দিয়েই বলল, এই বাড়িতে আসা তোমাদের পছন্দ না হলে আমি চলে যাব অন্য কোথাও, তবুও তাজওয়ারের কাছে ফিরবো না। শামীমা বেগম বুঝলেন এই মেয়েকে এখন বুঝিয়ে লাভ নেই। অথৈ নিজের রুমের দিকে গিয়ে তিনি ছুটলেন নিজেদের রুমে। আশরাফ খানকে জাগিয়ে অথৈর সবার কথাটা বললেন। স্বামীর প্রতিক্রিয়াও তার মাথায় ঢুকলো না। কেমন গম্ভীর হয়ে চোখ বন্ধ করে আছেন, হতাশ হয়ে উঠে গেলেন তিনি। এবারের মানুষের কর্মকাণ্ড তার মাথায় যায় না। অনুপম ঘুম থেকে উঠে শুনল অথৈ চলে এসেছে, এতে সেই সবচেয়ে বেশি খুশি হলো। রুমে ঢোকার পর আর বের হয়নি অথৈ। অনুপম গিয়ে ডাকলো তাকে। অথৈ খাটে হেলান দিয়ে বসে আছে দেখে বলল, একেবারে চলে এসেছি। তোকে কালই বললাম, তখন তো আসলি না। ভালো হয়েছে, আর যেতে হবে না ওখানে। ভাইয়া, এদিকে এসে বসো। অনুপম বোনের শান্ত ভাব দেখে বুঝলো কিছু একটা হয়েছে। তাজওয়ার কি কিছু করেছে তার সাথে? রাগে হাত মুষ্টিবদ্ধ হয়ে আসলো। বোনের পাশে বসে গমগমে গলায় শুধালো, ওই চৌধুরীর বেটা তোকে কিচ্ছু বলেছে? কি করেছে ও তোর সাথে? মেরেছে তোকে? মুখ ফুটে বল তুই। তোমরা তাজওয়ারের ভাইকে মেরে ফেলেছো? অনুপমের এতক্ষণের রাগ শান্ত হয়ে গেল। তার চোখ জুড়ে বিস্ময়। অথৈ ভাইকে পর্যবেক্ষণ করছে। অনুপম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, এইসব কথা কে বলেছে তোকে? তাজওয়ার বলেছে। তুই বিশ্বাস করিস সব? তোর ভাইও কখনো খুন করতে পারে? অথৈ দুদিকে মাথা নাড়ল। অনুপমের কণ্ঠস্বর, চোখ, আত্মবিশ্বাস দেখে অথৈয়ের মনে হলো না তার ভাই কোনোভাবেই খুনি হতে পারে। অনুপম 2 হাত অথৈয়ের দুগালে রাখলো, মায়াভরা কণ্ঠে বলল, ওকে বিশ্বাস করিস না বনু। ও চাই আমাদের মধ্যে ফাটল ধরাতে, এই জন্যই বিয়েটা করেছে। তুই আমাকে ভুল বুঝলে আমি কার কাছে যাব? আমি তোমাকে ভুল বুঝিনি ভাইয়া, আমি আর ও বাড়িতে ফিরতে চাই না। তোকে ফিরতে হবে না, আমিও চাই না তুই ওদের বাড়িতে থাক, ওই সংসার কর। এই কথাগুলো যদি বিয়ের আগে বলতো তবে বোধহয় তার জীবনটা এমন এলোমেলো হয়ে যেত না। সে আধুনিক মন মানসিকতা নিয়ে বড় হয়েছে, এটা ঠিক, তবে তার মনেও তো বিয়ে নিয়ে আর 5টা সাধারণ মেয়ের মতোই স্বপ্ন ছিল। সেসব ওরা সবাই মিলে ভেঙে দিয়েছে। সারাদিনে একবারও তাজওয়ার অথৈকে কল দেয়নি, নিতেও আসেনি। এতে অথৈ স্বস্তি পেয়েছে। ছেলেটা এখানে আসলেই আরেকটা ঝামেলা বাঁধিয়ে তবেই যেত। অবশ্য অথৈয়ের প্রতি যতটা ঘৃণা সে মনে বসেছে তাতে এখানে আসার কথাও নয়। তার মাথা থেকে তাজওয়ারের কথাগুলো বের হচ্ছে না। তার বাবা ভাইয়া মিলে সত্যি কি তাজওয়ারের ভাইকে মেরেছে? তার তো মনে হলো না। তাহলে তাজওয়ার কেন বলল? এত বড় একটা কথা সে কেন কোনো ভিত্তি ছাড়া বলবে? তার ভাবনার মাঝেই টের পেল নিচ থেকে তাজওয়ারের কণ্ঠ ভেসে আসছে। সে ঠায় বসে রইল, কিছুতেই সে নিচে যাবে না। তাজওয়ার ছুটতে ছুটতে অথৈয়ের ঘরে এসে দরজা বন্ধ করে দিল। বাহির থেকে অনুপম দরজা ধাক্কাচ্ছে। দুটোর এমন কাণ্ড দেখে অথৈ থতমত খেলো। তাজওয়ার সামনে এসে দাঁড়িয়ে সরাসরি বলল, টাকা হয়ে গেছে, এখন চল। কোথায় যাব? তোর শ্বশুর বাড়ি। আমি যাব না। তাজওয়ার হাঁটুতে হাত দিয়ে ঝুঁকে দাঁড়ালো। সে হাঁপাচ্ছে।
বউয়ের ভাইটা তাকে শান্তি দিল না, নিজের বউয়ের কাছে আসবে তাও যুদ্ধ করে আসতে হয়েছে। বাইরে থেকে এখনও হাঁকডাক চলছে। তাজওয়ার বিরক্তিসূচক শব্দ করে জোর গলায় বলল, আরে ভাই থামেন তো এবার, আমার বউয়ের সাথে কথা বলতে আসছে, পরনারের সাথে না। আয় অতন্ত্রিতা, তোর ভারে থামা। এত নাটক করার কি দরকার? নিজে চলে গেলেই তো পারিস। তোর বাপের বাড়ি থাকার জন্য আসেনি আমি, ওঠ। আমি তোর সাথে ফিরবো না তাজওয়ার। সারাদিন এখানে থেকেছিস, আমি থাকতে দিয়েছি, কিন্তু রাতে বলছে আমি থাকতে পারবো না। অথই আবারও শান্ত গলায় একই কথা বলল। আমি ফিরবো না তোর কাছে। কেন? যেই বিয়ের কোনো মানেই নেই, সেখানে আমি কেন ফিরবো? যা হওয়ার তা হয়ে গেছে, আমি আর ফিরবো না। তুই চলে যা। তাজওয়ার অথইকে এক টানে ঘাড়ে তুলে নিল। উল্টো ফিরে বের হতে হতে বলল, আমি ছাড়া তোর কোথাও যাওয়ার জায়গা নেই। আমার বউ আমার কাছেই থাকবে, হোক ইচ্ছায় কিংবা অনিচ্ছায়। অথই হতভম্ব। কয়েক সেকেন্ডে কি হয়ে গেল, হাত পা ছুটতে ছুটতেই বারবার বলল, তাজওয়ার ছাড় আমাকে, আমি যাব না বলেছি। তোর বলাতে আমার যা আসে না, আমি বলেছি তুই যাবি, তার মানে তুই অবশ্যই যাবি। অথয়ের হাজার কথাতেও কোনো লাভ হলো না। সেভাবে তুলেই তাজওয়ার ঘর থেকে বেরিয়ে আসলো। বাইরে অনুপম ছিল, এমন অবস্থা দেখে সে ভ্যাবাচাকা খেলো। তাজওয়ারের হাত ধরতেই আশরাফ খান গম্ভীর গলায় বললেন, ছেড়ে দাও অনুপম, যেতে দাও। অনুপম কিছু বলতে চাচ্ছিল, তবে আশরাফ খানের চোখের ইশারায় কিছু বলল না। তাজওয়ার ব্যঙ্গ করে হেসে চলে গেল। অথই তখনও নামার জন্য ছটফট করছে। তাজওয়ার দাঁতে দাঁত চেপে বলল, একটু কি স্থির থাকতে পারিস না? ফেলে দিলে তোর কোমরের ইন্নানিল্লা হয়ে যাবে। অথই কি সে কথা মানে? সে নিজের মতো ছটফট করতেই থাকলো। তাজওয়ার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে চেঁচিয়ে শামিমা বেগমকে বলে গেল, শাশুড়ি আম্মা গেলাম, জামা তোর খেতে আবার আসবো। শামিমা বেগম করুণ দৃষ্টিতে চেয়ে রইলেন। এমন মেয়ে জামাই কপাল করে তার কপালেই জুটেছে। তাজওয়ার অথইকে নিয়ে চলে গেলে অনুপম রেলিংয়ে হাত দিয়ে ঘুষি মারল। আশরাফ খান তার কাঁধে হাত রেখে বললেন, শান্ত হ, এত রাগ শরীরের জন্য ঠিক নয়। যা করছে তা করতে দাও, আমরা শেষ চালে মাত দিব। তাজওয়ার বাইক নিয়ে এসেছিল। অথইকে সে নামিয়ে দিয়ে সহজে বাইকে বসাতে পারবে না তা সে জানে, তাই যেভাবে ছিল সেভাবে নিয়েই বাইকের সামনে বসিয়ে দিল। অথই নেমে যাওয়ার আগেই সে বাইক স্টার্ট দিল। অথই হুড়মুড়িয়ে পড়ে যাওয়ার ভয়ে হুট করেই তাজওয়ারের গলা জড়িয়ে ধরল। তাজওয়ার বাঁকা হেসে বলল, এতক্ষণে ঠিক পথে এসছো জানেমান। অথই গলা ছেড়ে সরাসরি তাজওয়ারের দিকে তাকালো, চিবিয়ে চিবিয়ে বলল, তোর সাথে আমি যাব না তাজওয়ার, ভালোই ভালোই নামিয়ে দিয়ে যা। না দিলে কি করবি? কামড় দেব। বলতে দেরি হলেও অথয়ের কামড় দিতে দেরি হলো না। তাজওয়ার তার সামনে থাকার কারণে সে সরাসরি কামড় দিয়েছে গলায়। তাজওয়ার আর্তনাদ করে বলল, রাক্ষসের দাঁত নাকি তোর? ছাড়, ব্যথা পাই। অথই ছাড়লো তো নাই, উল্টো আরো জোরেই কামড়ে ধরলো। তাজওয়ার দাঁতে দাঁত চেপে সহ্য করলো, তবুও বাইক থামালো না। হার মেনে অথই ছেড়ে দিল। তাজওয়ার গলার দিকে না চেয়েই বলল, লাভ বাইট দিলে জানেমান, তাও মাঝ রাস্তায়। তাজওয়ার অথইকে নিয়ে সরাসরি চৌধুরী বাড়িতে এসেছে। তুহিনা বেগম হলরুমেই ছিলেন। তাজওয়ারের ঘাড়ে এভাবে অথইকে দেখে তিনি হতবাক। কি প্রতিক্রিয়া করবেন বুঝতে না পেরে ছেলেকে ডাকলেন কয়েকবার। তাজওয়ার চেঁচিয়ে বলল, এসে কথা বলছি আম্মু। অনুজা মিথিলা হা হয়ে চেয়ে আছে। তুহিনা বেগম অস্বস্তি নিয়ে একবার চারিদিকে তাকান। তার এই ছেলেটা হয়েছে একদম পাগল, কি করে আর না করে তা বোধগম্য নিজেও জানে না। তাজওয়ার অথইকে এনে নিজের রুমে নামালো। নামতে পেরে অথই ছুটে যাচ্ছিল দরজার কাছে। তাজওয়ার এক হাতে তাকে আটকে আরেক হাতে দরজা লাগিয়ে দিল। অথই তাতে দাঁত চেপে বলল, তোর সমস্যা কি? দেখ আমি বাড়ি যাব, যেতে দে। এটাই তোর বাড়ি, এখন এখানেই থাকবে। না থাকবো না, সর সামনে থেকে। অথইর জিদ পাগলামি দেখে তাজওয়ার তার কনুইয়ের ওপরের অংশ চেপে ধরল। এভাবেই পিছিয়ে নিয়ে বিছানায় বসিয়ে দিল। নিজে হাঁটু মুড়িয়ে নিচে বসে বলল, আচ্ছা শান্ত হও, কথা বলি আগে। তোর সাথে কি কথা আছে আমার? আমি কিচ্ছু জানি না। যেতে চাই মানে যেতে চাই, তোর সাথে থাকবো না আমি। তাজওয়ারের রাগ হলো, তবুও নিজেকে শান্ত করে শক্ত করে চেপে ধরল অথইকে। ব্যথা পেলেও তা দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল অথই। তাজওয়ার তার চোখে চোখ রেখে বলল, তোর আমার সাথেই থাকতে হবে। এতই সহজে তোকে ছেড়ে দেব? তুই ভাবলি কেমন করে? ছাড়ার জন্য বিয়ে করিনি আমি। অথই ব্যথা হজম করে নিল। চোখ বন্ধ করে নিজেকে শান্ত করলো। আগের চেয়েও শক্ত গলায় বলল, কি চাস তুই? আমাকে ছুলে তো তোর ঘেন্না হয়।
তার মানে রক্ষিত বানানোর শখ তো তোর নেই? তাহলে মারতে চাস? গান কই তোর? তাজওয়ার ভ্রু কুচকাল, সন্দিহান কণ্ঠে শুধালো। গান কি করবে? অথই নিজের হাত ছাড়িয়ে নিল, উঠে দাঁড়িয়ে তাজওয়ারের প্যান্টে হাত দিল। খুঁজতে খুঁজতে সে পেয়েও গেল গানটা, হাতে নিয়ে বলল, লোডেড না? ওটা খেলনা জিনিস অতন্ত্রিতা, এদিকে দে। তোকে মারবো না, খুল, তোকেই দেবো এটা, নে ধর। আর আমাকে মেরে এই নাটক এখানেই শেষ কর। তোদের প্রতিশোধের গুটি হয়ে মরার চেয়ে আমি এমনিই মরে যাওয়া পছন্দ করব। আর তুই না মারলে এবার আমি নিজেই নিজেকে মারবো। অথই গানটা নিজের মাথায় ঠেকালো। তা থেকে তাজওয়ার হক চকিয়ে গানটা নিতে গেল, কড়া গলায় ধমকালো, থাপ্পড় খাওয়ার আগে ওটা আমাকে দিয়ে। ফাজলামি পেয়েছিস তুই? অথই হেসে উঠল, দুপা পিছিয়ে গিয়ে হাসতে হাসতেই বলল, ফাজলামি? তোরা আমার সাথে করছিস ফাজলামি? আমার পুরো লাইফটা ফাজলামি হয়ে বসে আছে। তোকে আমি করতে চেয়েছিলাম বিয়ে? বল, চেয়েছিলাম আমি? তাজওয়ার বুঝলো অথই নিজের মধ্যে নেই। এখন শক্তি খাটাতে গেলে মেয়েটা গুলি করে বসবে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে নিজেকে সামলালো। ঠোঁট গোল করে শ্বাস করে ঠান্ডা গলায় বলল, আচ্ছা বসে কথা বলে, ওটা রাখ। কথা বলার কিছু বাকি আছে? আচ্ছা তুই এখান থেকে যেতে চাস তো? আচ্ছা যাবি। এখন কথা শোন। অথই তাচ্ছিল্য করে হাসলো। এগুলো তাকে দেওয়ার বুঝমান মাত্র। সে কি বাচ্চা? তার ধারণা নেই তাজওয়ার সম্পর্কে। দুপক্ষের প্রতিশোধের মাঝে তার নিজেকে ছোট্ট একটা গুটি ছাড়া আর কিছুই মনে হলো না। কারণ মেয়ে বোন হওয়া সত্ত্বেও তার মনে হলো আসলে তার কেউই নেই, কিছুই নেই। তাজওয়ার তার স্বামী, তবুও তো সের পর তার কাছে কী বা আপন আশা রাখবে সে? এই প্রথম নিজেকে কারোর হাতের পুতুল মনে হলো। অসহায়তে তার কাঁদতে ইচ্ছে করলো, তবে সে কাঁদল না। নিজেকে শক্ত করে গানটা ভালো মতো নিজের কপালে ঠেকিয়ে রাখলো। ঠোঁট নাড়িয়ে কিছু বলতে গেলে হুট করে তাজওয়ার অথয়ে ঠোঁট আঁকড়ে ধরলো। আকস্মাৎ কাজে চমকে গেল, গান পড়ে গেল। তাজওয়ারও সাথে সাথে ছাড়িয়ে দিল তাকে। অথয় নিজের ঠোঁটে হাত দিয়ে রাগে ঘৃণায় তাজওয়ারের কলার চেপে ধরল। ততক্ষণে তাজওয়ার গান তুলে নিজের কাছে নিয়েছে। অথয়ের চোখ জ্বলছে, যখন তখন চোখ ফেটে জল করাবে। রাগে কাঁপতে কাঁপতে বলল, তোর এখন ঘৃণা লাগেনি আমাকে ছুতে? কেন করলি এটা? তাজওয়ার রাগল না, বরং শীতল দৃষ্টিতে চেয়ে থাকলো। হাত এগিয়ে অথয়ের চোখ দুটোতে স্পর্শ করলো। অথয় চোখ বন্ধ করে নিল। এক ফোঁটা জল গড়িয়ে পড়লো গাল বেয়ে। তাজওয়ার মুখ এগিয়ে নিয়ে ফিসফিস করে বলল, অতন্ত্রিত অথই কাঁদতেও জানে নাকি তাজওয়ার তাকে কাঁদাতে জানে? অথয় এক ঝটকায় সরে গেল। তাড়াহুড়ো করে নিজের চোখ মুছে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়ালো। তাজওয়ার বাঁকা হেসে বলল, আমার কথা কান পেতে শুনেছিলি কেন? তোর কথা কান পেতে শুনতে হয় না, একই রুমে থাকি যখন কানে চলে আসে। তাজওয়ার গানটা পেছনে রাখতে রাখতে বলল, আমি বেঁচে থাকতে তুই মুক্তি পাবি না। ওসবের আশা ছেড়ে দে। আমি মরার পর যেখানে মলছে যেদিকে মলছে চলে যাস, কেউ দেখতেও যাবে না। তাই নিজে না মরে আমাকে মারার চিন্তা কর, লাভ হবে। তাজওয়ার বেরিয়ে যেতে নিল। পেছন থেকে অথই বলল, তুই একটা স্বার্থপর তাজওয়ার। তাজওয়ারের পা থেমে গেল, হাত মুষ্টিবদ্ধ হলো। গম্ভীর গলায় বলল, তাজওয়ার স্বার্থপর হলে তুই এতক্ষণে 3 হাত মাটির নিচে থাকতে। তাজওয়ার অথইকে আনলেও তার লাগেজ আনেনি। তার সব জিনিসপত্র খানবাড়িতেই রয়ে গেছে। অথই চৌধুরী বাড়ি থেকে বের হতে চেয়েছিল, তবে নিজের রুম থেকেই বের হতে পারেনি। তাজওয়ার তাকে আটকে দিয়ে গেছে। অনেকবার ডাকলেও কেউ তার ডাকে সাড়া দেয়নি। অবশেষে ক্লান্ত হয়ে সে নিচেই বসেছিল। রাত 9টার দিকে খাবার নিয়ে তুহিনা বেগম আসলেন। অথয়কে নিচে বসে থাকতে দেখে দ্রুত এসে তার পাশে বসলেন। এক হাতে আলতো করে অথয়ের মাথায় রেখে নরম গলায় ডাকলেন, অথই, এখানে বসে আছো কেন? শরীর খারাপ লাগছে? অথয়ের মাথা তুলে তাকালো, ক্লান্ত নিয়ে বলল, আমি বাড়ি যেতে চাই আন্টি, আমাকে যেতে দিন। ওঠো, আগে ওঠো তো, একটু খেয়ে নাও। খেতে খেতে কথা বলবো আমরা, ঠিক আছে? ক্ষুধা নেই আন্টি। তুহিনা বেগম নিচেই ভালো করে বসলেন। পানির জগ আর গ্লাস কাছে এনে খাবার রাখতে রাখতে বললেন, তুমি বললেই তো শুনবো, চুপচাপ খেয়ে ওঠো। অথয় কিছু বলার সুযোগই পেল না। তুহিনা বেগম এত ভালোবেসে খাবার তুলে দিচ্ছেন বলে সেও খেয়ে নিল। খাওয়াতে খাওয়াতেই তুহিনা বেগম বললেন, তোমাদের মধ্যে কেমন সম্পর্ক তা আমার জানা নেই, তবে আন্দাজ করতে পারি তোমাদের আর আমাদের পরিবারে একটা শত্রুতা আগে থেকেই। কিন্তু আমার ছেলেটা তোমাকে বিয়ে করার জন্য জিদ ধরে বসেছিল। তোমাকে দেখে আসার দিন ওর উদাসীনতা
দেখেই বুঝেছিলাম বিয়ে করলে তোমাকেই করবে। আমার ছেলে তো, বেশি চিনি ওকে। তোমার দিক থেকে এই বিয়েটা আসলে কি তাও আমি জানি না, তবে কিছু এক কথা বলি। অতই খাবার চিবাতে চিবাতে মাথা নাড়ল। তুনে বেগম কথা বলার পাশাপাশি খাবার তুলে দিচ্ছিলেন। তিনি ফের বললেন, বিয়ে মানে জানো, এটা শুধু একটা সম্পর্ক না, এটা একটা বন্ধন, টান। বিয়ে মানে দায়িত্ব, বিশ্বাস, ভরসা, ভালোবাসা, মায়া, অভ্যাস। বিয়ে একটা পবিত্র বন্ধন যা আল্লাহ তাআলার পরে কবুল করা হয়। এই সম্পর্কটাকে এত সহজে বুড়ো আঙুল দেখিয়ে চলে যেতে হবে? যেভাবেই হোক, যাই হোক, তোমরা এখন স্বামী স্ত্রী, একে অপরের প্রতি অনেক দায়িত্ব তোমাদের। সব স্বামী স্ত্রীর মধ্যেই শুরু থেকে ভালোবাসা থাকে না, তৈরিও হয় না, ততটুকু সময় নিজেদের দিতে হয়। আর যদি আপনি জানেন যে ভালোবাসাটুকু কখনোই হবে না, তখন? বিয়েতে এমন একটা রহমত থাকে যা থেকে ধীরে ধীরে ভালোবাসা হয়ে যায়, মায়া বেড়ে যায়, অভ্যাস তৈরি হয়ে যায়। তখন আর সংসার নামক যুদ্ধক্ষেত্রে থেকে বেরিয়ে আসা যায় না। তোমরা একে অপরকে মানো বা নাই মানো, সত্যি এটাই, তোমরা এখন সম্পর্কে বাঁধনে বেঁধেছ। তাই নিজেদেরকে একটু সুযোগ দাও। বিয়ে হয়ে গেছে ভেবেই নাও, না হয় দাও প্লিজ। অথই জবাব দিতে পারল না। বিয়েটাকে সেও কখনো ছেলেখেলা হিসেবে দেখেনি, তবে সময় তাকে বাধ্য করেছে। যেখানে ভালোবাসার জায়গায় ঘৃণার স্থান, সেখানে সংসার হয় আদৌ? হয়তো হয়। তুহিনা বেগমের অনুরোধ সে ফেলল না, ঠিক করলো থাকবে এখানে। এমনিও এসবের শেষ তার দেখতেই হবে। তুহিনা বেগম খাইয়ে দিয়ে চলে গেলেন। অথই নিচে বসেই শুরু থেকে সব ভাবল। একসময় তাজওয়ার ফিরল। নিচে বসে থাকতে দেখেও সে কিছু বলল না। মায়ের কাছে শুনেছে, খেয়েছে, তাই আপাতত কথা বাড়ালো না। নিজে বিছানায় বসে শার্টের দুটো বোতাম খুলে নিয়ে আগে ঠান্ডা হলো। পুরো সময় অথই কিছু বলেনি। এত চুপচাপ শান্ত পরিবেশ মোটেই ভালো লাগে না তাজওয়ারের। তাই বেলকুনির দরজা খোলা রেখে কাউচে গিটার নিয়ে বসলো, সুর তুলে গাইলো, দেখতে বউ বউ কিন্তু মস্ত বউ বউ, বেশ ছুটে গেছে কপালে। দেখতে বউ বউ কিন্তু মস্ত ঘো ঘো, ফেসে গেছি আমি অকালে। নিজেকে সেভাবে ভিক্টোরিয়া পারা যায়, বলো কি করিয়া গোড়ালো, নাকে দৌড়ে দিয়া বিয়ে পড়। অথই স্পষ্ট পুরোটা শুনতে পেল। দাঁতে দাঁত চেপে সে উঠে বেলকুনির দিকে এগোলো। তাজওয়ার এমন ভাব নিল যেন সে কিছুই করেনি, কিছু জানেও না। অথই তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে গাইল, দেখতে বারবার কিন্তু আসতো বারবার, একটা ছুটে গেছে কপালে। দেখতে হ্যান্ডসাম কিন্তু ফেলুরাম, ফেসে গেছি আমি অকালে। কফিনের ফেলেছি গর্ত করে কাঁদিনে, গিয়েছি জলে পড়ে গেল না আর এ জীবনে আমায় ছেড়ে আজও ভেড়ে। তাজওয়ারের গানের জবাব অথই গান দিয়ে দিল। দুজনের মাঝে ছোটখাটো একটা লড়াই হয়ে গেল গানের মাধ্যমে। তাজওয়ার ভাব নিয়ে বলল, মানলি তো যে আমি হ্যান্ড। বাকিটা শেষ করার আগেই অথই বলে দিল, নিজেকে ওই লিস্টে ভুল করেও ফেলিস না। গানের লাইনে না থাকলে আমি জীবনেও বলতাম না। আর বউকে এত হেডেক লাগলে ছেড়ে দিলেই তো হয়। তাজওয়ার ঠোঁট উল্টে বাচ্চার মতো করে বলল, বউ ছাড়া থাকতে পারি না তো। অথই মুখ বাঁকিয়ে ভেতরে চলে গেল। যাওয়ার আগে বলে গেল, আমার সব জামা কাপড় ওই বাড়িতে, কাল গিয়ে নিয়ে আসিস। তাজওয়ার এক লাফে উঠে দাঁড়ালো, ছুটে এসে বলল, তুই থাকবি? আমি তো ভাবলাম আবার জ্ঞান জ্ঞান শুরু করবে। আপাতত থাকছি, যখন মনে হবে তখন আবার চলে যাব। সে সুযোগ পেলেই যাস। অথই কপালে ভাঁজ ফেলে তাকালো। তাজওয়ার আগ্রহ নিয়ে বিছানায় শুয়ে পড়লো, মাথার নিচে দু হাত রেখে চোখ বন্ধ করলো, বলল, ওইবারে কিছু আর আনতে হবে না, আলমারি ভর্তি শাড়ি আছে, ওগুলো পরবে। আমি শাড়ি পরতে পারি না। তাজওয়ার জন্য শুনেও শুনল না। অথয়ের মন চাইল এভাবেই গলা টিপে মেরে দিতে। কটমট করে নিজের পাশটায় শুয়ে পড়ল। সামনে এক্সাম তাদের, এসব চক্করে পড়ে তাদের পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না। অথই ঠিক করলো কাল থেকে সে নিজের লেখাপড়াতেই মন দিবে। এরা যা ইচ্ছে করুক,
তা সে আর ফিরেও দেখবে না। তাজওয়ার অথৈকে নিয়ে ভার্সিটি চলে গেল। অনুজা বরাবরই গাড়িতে যায়, তবে আজ আগে থেকেই সামির এসে দাঁড়িয়ে আছে। অনুজা তাকে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত নেমে এলো। সামির ভিতরে আসেনি, বাইরেই বাইকের উপরে বসে ফোন স্ক্রল করছে। অনুজা তার সামনে দাঁড়িয়ে গলা পরিষ্কার করলো। সামির এক পলক তার দিকে তাকিয়ে বলল, বাইকে ওঠো। কেন? ভাইয়ারা তো চলে গেছে, আমি তো গাড়ি দিয়ে যাব। তোমার ভাইয়াই আমাকে পাঠিয়েছে, ওঠো। নির্দ্বিধায় সামিরকে মিথ্যা বলতে দেখে অনুজা হক চকালো। এত সিরিয়াস ভঙ্গিতেও মানুষ মিথ্যা বলতে পারে? তাজওয়ার কখনোই সামিরকে পাঠাবে না। এসে বেশ ভালোই জানে। সামিরের দৃষ্টি ফোনের দিকে দেখে সে ঠোঁটে হাত চেপে হাসলো। তারপরে উঠে বসে বলল, ভাইয়া তো আমাকে কিছু বলেনি। আচ্ছা, গিয়ে জিজ্ঞেস করব। সামিরের হাতের ফোন পড়তে পড়তে বেঁচে গেল। কেশে গলা পরিষ্কার করে বলল, ব্যস্ত আছো? অনুজা ঠোঁট গোল করে হতাশ হওয়ার মতো করে বলল, হো। সামির কপালে ভাঁজ ফেলে মিরারে তাকালো। অনুজার মুখের এমন প্রতিক্রিয়া তার পছন্দ হয়নি। সে এসেছিল মেয়েটার আশেপাশে থাকতে, আর এদিকে মেয়ে তো তার ভাইকে বলার জন্য উঠে পড়ে লেগে আছে। সামির গাল চুলকে বিড়বিড় করে আওড়ালো, জানার পর আমার গালের ওপর ফেললেই হয়। বাইক স্টার্ট দিয়ে সরাসরি ভার্সিটির গেটের সামনে গিয়ে দাঁড়ালো সামির। গেটের মামা প্রতিদিনই তাদের থতমা দেখবে, কিন্তু প্রতিদিনই সে আইডি কার্ড চাইবে। বিরক্ত হয়ে পকেট থেকে কার্ড বের করে দিতেই খেয়াল করলো সাইড থেকে বাইক নিয়ে দুজন আসছে। হেলমেট পরা হলেও সামিরের মনে হলো কিছু একটা গড়বড় আছে। ঠিক কাছাকাছি আসতেই তাদের মাঝে একজন গুলি চালালো। অনুজাকে সরাতে গিয়ে সেই গুলি লাগলো সামিরের বাহুতে। কয়েক মুহূর্তের মাঝেই কি হয়ে গেল তা কেউই বুঝলো না যেন। অনুজা দ্রুত সামিরের বাহু চেপে ধরলো। ততক্ষণে মানুষজন জড়ো হয়ে গেছে। অনুজা কি করবে তা বুঝতে না পেরে কাঁদতে শুরু করলো। সামির এই অবস্থা থেকে তাদের দাঁত চেপে নিজের ব্যথা সহ্য করার চেষ্টা করলো। কোনো মতেই বলল, কেঁদো না, কিচ্ছু হয়নি আমার। তাজওয়ারকে কল দাও, তোমার সেফটি প্রয়োজন। সামির এই অবস্থাতেও তার কথা ভাবছে দেখে অনুজার আরও অসহায় লাগলো। সে ব্যাগ থেকে দ্রুত ফোন বের করে তাজওয়ারের নাম্বারে কল লাগালো। সারাও সেই মুহূর্তে গেটে এসেছিল। আজ তার দেরি হয়ে গেছে। সামিরকে এমন রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তার যেন হুঁশি উড়ে গেল। আশেপাশের কিছুর দিকে না তাকিয়ে সে সবার মধ্যে এসে আগে সামিরের হাত চেপে ধরলো। ব্যস্ত গলায় শুধালো, সামির, কি হয়েছে? এত রক্ত কেন? তুমি এখানে পড়ে আসছো কেন? সামির ব্যথায় কথা বলতে পারছিল না। অনুজা সারার এই অস্থিরতা ঠিকই দেখলো, তবে তার মাথায় ততক্ষণে সামিরের চিন্তা চলছে। সারা নিজের ওড়না নিয়ে সামিরের রক্তাক্ত বাহুটা চেপে ধরলো। আরেক হাতে সামিরের মাথায় হাত বুলিয়ে বলল, একটু সহ্য করো, কিচ্ছু হবে না তোমার। আমি তোমাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাব। অনুজা ততক্ষণে তাজওয়ারের সাথে কথা বলে ফেলেছে। সে দ্রুত সারার হাত সরিয়ে দিয়ে সামিরকে কাছে টেনে নিল। সারা হতবাক হয়ে তাকালো। একবার রক্তাক্ত হাতের দিকে তাকিয়ে আরেকবার তাকালো অনুজার দিকে। ফাঁকা ঢোক গিলে নিজেকে সামলালো। তার মধ্যে তাজওয়ার, তার গ্যাং, অথই সবাই চলে আসলো। সারার সামনেই সামিরকে নিয়ে যাওয়া হলো, তবে সে এক পাও আর নড়ল না। রক্তাক্ত ওড়নাটা বুকে জড়িয়ে এলোমেলো পায়ে ভার্সিটির মধ্যে ঢুকে গেল। সামিরের ট্রিটমেন্টের ব্যবস্থা নিয়ে তাজওয়ার হসপিটাল থেকে বেরিয়ে গেল। অথই বার কয়েক জিজ্ঞেস করেছিল কোথায় যাচ্ছে, তবে তাজওয়ারের থেকে কোনো জবাব পায়নি। রাগে সেও তার জিজ্ঞাসা করেনি। যেখানে মন চায় যাক, তাতে তার কিচ্ছু যায় আসে না। তাজওয়ার হসপিটালের গ্যাং ওর সবাইকে রেখে নিজেই সাজ্জাদ আহমেদের বাড়ি গেল। তাকে দেখেই গার্ডরা বন্দুক তাক করলো। তাজওয়ার হেসে হাত উঁচু করে জোর গলায় ডাকলো। সাজ্জাদ আহমেদ ততক্ষণে জেনে গেছেন তাজওয়ার এসেছে। গার্ডদের অনুমতি দিলেন তাকে ভেতরে আনার জন্য। তাজওয়ার হলরুমের সোফায় বসে আরাম করে, সামনেই সাজ্জাদ আহমেদ। তিনি কপাল কুঁচকে শুধালেন, তোমার এখানে আসার কারণ? তা আপনি বেশ ভালোভাবেই জানেন। তোমার পেছানোর কথা শোনার সময় নেই। তাজওয়ান যা বলবে খোলাখুলি বলো। তাজওয়ারের চোখ মুখে রাগ ফুটে উঠল। সোজা হয়ে বসে বলল, আমার বোনের দিকে হাত বাড়ানোর সাহস আপনাকে কে দিল, সাজ্জাদ আহমেদ? যা কিছু হয় তার সবটাই আমার দিকে চাপানো বন্ধ করো। আমি কিছুই করিনি। কে কি করেছে আমি জানি। ফার্স্ট আর লাস্ট ওয়ার্নিং দিচ্ছে, আমার পরিবারের দিকে চোখ তুলে তাকালে আমি চোখ তুলে নিতে দুবার ভাববো না। ওদের গায়ে একটা আঁচড় লাগলে আপনাদের সবাইকে আমি ধুলোর সাথে মিশিয়ে দেব, আই প্রমিস। সাজ্জাদ আহমেদ ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালেন। তাজওয়ার বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, মেরে ফেলতে মন চাচ্ছে? আর আমার আপনাকে কেটে দু টুকরো করে ফেলতে মন চাচ্ছে। সাজ্জাদ আহমেদ নিজের রাগ নিয়ন্ত্রণ করলেন।
নিজের বাড়িতে তাজওয়ারকে সে আঘাত করতে পারবে না। আলম চৌধুরী তাদেরকে ধ্বংস করে ফেলবেন। তারা যা করবে সূক্ষ্ম বুদ্ধি নিয়েই করবে, এত পারফেক্টলি করবে যেন কেউ ধরতেই না পারে এটা তাদের কাজ। তাজওয়ারও বোধ হয় জানে আহমেদ বাড়িতে তার উপরে আক্রমণ হওয়ার সম্ভাবনা একেবারেই নেই, তাই তো বুক ফুলিয়ে তার বাড়িতে এসে তাকেই ধমকে যাচ্ছে। তাজওয়ার বেরিয়ে গেলে সাজ্জাদ আহমেদ কল করল তার পার্টনারের কাছে। খুব দ্রুতই তাদের কিছু করতে হবে, আর তাদের বংশকে নির্বংশ করতে হবে। সারাকে হসপিটালের কোথাও না দেখে অথই আর রেশমা একটু চমকালই। তারা আসার সময়ই তাকে দেখেছে, তবে হসপিটালে যে আসেনি তা বুঝতে পারেনি। অথই দ্রুত রেশমাকে শুধালো, সারা কোথায়? জানি না তো, তোদের রিসেপশনের পর থেকে দেখছি ওর ব্যবহার কেমন যেন পাল্টে গেছে। অন্য মনস্ক থাকে, মন মরা থাকে। আমার মনে হয় ও প্রেমে পড়েছে। অথই বিরক্ত নিয়ে তাকালো। ফোন বের করে সারার নাম্বারে কল দিতে দিতে বলল, মানুষ প্রেমে পড়লে মন মরা হয়ে থাকে না,